ইউএসএ কে হারানো বেলজিয়াম আজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে। আর ওদিকে মরক্কোর স্বপ্নভঙ্গের সেই মহানায়ক ফ্রান্স আরও একবার সেমি ফাইনালে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার, স্ট্রাইকার, ক্যাপ্টেন, হোয়াট এভার ইউ নেম ইট। এমিলি ভাই, আপনাকে ওয়েলকাম করছি। আর ফ্রান্স আর মরক্কো নিয়ে আমরা আলাপটা করতে চাই শুরুতে। মরক্কো কেন হারলো? মরক্কোর হারার পেছনে মরক্কো ডিডেন্ট প্লে গুড। হ্যাঁ, দে ডিডেন্ট প্লে গুড থ্রু অফ দ্য টুর্নামেন্ট। তারা যেভাবে খেলছে, এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে সব থেকে বাজে ম্যাচ খেলেছে। হ্যাঁ, একটা হতে পারে যে তাদের অপোনেন্ট খুব স্ট্রং ছিল। আমরা জানি ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপের সব থেকে মানে এক নাম্বার কন্টেন্টার ফর উইনিং জায়গা থেকে দেখি, সেই জায়গা থেকে। এবং তারা যেভাবে আসলে অপোনেন্টকে আমি বলবো যে যেভাবে ডমিনেট করে ম্যাচগুলি জিতছে, এক্সেপ্ট প্যারাগুয়ে ছাড়া বাকি যদি ম্যাচগুলি দেখেন, ফ্রান্স যেভাবে খেলছে, আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সবার উপরে ফ্রান্সকে কিন্তু সবাই রাখবে। তো সেই জায়গা থেকে মরক্কোকেও কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে ফ্রান্সের সাথে তারা একটা বিশাল কম্পিটিটিভ ম্যাচ খেলবে। বাট মরক্কোর আমি একটু সারপ্রাইজড হয়েছি যখন তাদের স্টার্টিং ইলেভেনটা দেখেছি। হ্যাঁ, আপনি যদি দেখেন মোহাম্মদ ওয়াহাবি যে তাদের স্টার্টিং ইলেভেনটা সাজিয়েছে, সেখানে কোনো স্ট্রাইকার সারা আসলে সে কোনো দলটা সাজিয়েছে। সো সাইওয়ের একটা ইঞ্জুরি ছিল, ওকে ফাইন। রাহিমি কিন্তু আপনি যদি দেখেন কানাডা ম্যাচে নেমে দুর্দান্ত ভালো করেছে। সো আমি ধরে নিয়েছিলাম যে রাহিমিকে হয়তো সে স্ট্রাইকার হিসেবে রেখে স্টার্টিং ইলেভেনটা সাজাবে। বাট সে যেটা করেছে, তালবি এবং ব্রাহাম দিয়াজকে আসলে শাফেল স্ট্রাইকার হিসেবে শাফলিং স্ট্রাইকার হিসেবে দেখিয়েছে। বাট সেটা কিন্তু ওই জায়গাটা কিন্তু তারা ভাবে ম্যাচ আপ করতে পারেনি। এই কারণে বললাম, আপনি যদি দেখেন থ্রু অফ দ্য ম্যাচ তারা কোনো বড় ধরনের কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। সো মরক্কো দলের তো আসলে স্ট্রেংথ এইটা না। মরক্কো যত স্ট্রং দলের সাথেই খেলুক, তারা পুরো ম্যাচে একটা বড় চান্স তৈরি করতে পারবেন, এইটা আমি বিশ্বাস করি না। আর মরক্কোর সব থেকে বড় স্ট্রেংথের জায়গা হলো তাদের মিডফিল্ড। আপনি যদি দেখেন মিডফিল্ড, আমার খুব একটা জিনিস খুব অড লেগেছে, সেটা হলো বুয়াদ্দির পারফরমেন্স। হ্যাঁ, বুয়াদ্দির সো মাচ অ্যাবসেন্স পারফরমেন্স। মানে সে বিগত ম্যাচগুলি যদি দেখেন, লাস্ট ম্যাচে সে বল ধরেছে এবং ম্যাক্সিমাম সময় আমার কাছে মনে হয়েছে সে মিডফিল্ডে বল লস করেছে। হ্যাঁ, স্পেশালি মিডফিল্ডে যখন আপনি বল লস করবেন, হ্যাঁ সেন্ট্রালি, তখন কিন্তু আপনার কিন্তু মানে আমি বলবো যে আপনার ম্যাচটা আপনার হাতছাড়া হয়ে যাবে। আপনি দেখেন বোয়াদ্দি বেশ কয়েকটা বল কিন্তু সেন্ট্রালি লস করার পরে একটা সময় আমি দেখছি ডিজায়ার ডোয়ে কিন্তু একবার গোল হয়ে গিয়েছিল। হ্যাঁ, বোনো একটা ভালো সেভ করেছে, সেটা শুধু একবার না, বেশ কয়েকবার সে করেছে। সো এই জায়গাগুলি আমার কাছে মনে হয়েছে যে মরক্কোকে পিছিয়ে দিয়েছে। আর একটা মেইন ব্যাপার হলো যে ফ্রান্স আসলে মরক্কোকে বেশ ভালোভাবে রিড করেছে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি সেন্টার ব্যাকে আমরা যদি দেখি যে তাদের রিয়াদের একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে। হাল লাস্ট ম্যাচে তেমন একটা ভালো করেন, ওই জায়গায় কিন্তু মাজরুইকে ডিস্ট্রাক্ট করেছে আপনার সেন্টার ব্যাকে। হ্যাঁ, সো এইগুলিও আমার কাছে একটু কনফিউশন মনে হয়েছে যে হঠাৎ করে একটা দলে আসলে এরকমের কয়েকটা চেঞ্জ। হ্যাঁ, আমার মনে হয় যে মরক্কোকে এই ভালো খেলা না পিছনের অন্যতম কারণ হতে পারে। ইভেনচুয়ালি চেঞ্জগুলির থেকে মেইন একটা ব্যাপার হলো যে মরক্কো তো আসলে অ্যাজ এ টিম, তারা যারাই খেলুক তারা সবাই কিন্তু পারফর্ম করার চেষ্টা করেছে। বাট আমার কাছে মনে হয় যে সামহাও তারা কেন যিনি পেরে ওঠেনি। বিকজ ফ্রান্স আসলে যেভাবে গেম প্ল্যানটা এক্সিকিউশন করেছে, যেটা হয় পার্টিকুলার ডেতে আসলে অপোনেন্ট যেভাবে খেলতে চাইবে, সেটা যদি তারা খেলতে পারে। সো আমি মনে করি যে এখানে আসলে মরক্কো ওই জায়গাগুলিতে হেরে গেছে যেখানে আসলে তাদের পার্টিকুলারলি প্লেয়ারগুলি আসলে দরকার ছিল। তারা আসলে ওই স্টার্টিং ইলেভেন ওই প্লেয়ারদেরকে আসলে আমার মনে হয় যে অ্যালাউ করেনি, বা হয়তো তারা ওই প্লেয়ারদেরকে ইউজ করেনি। লাইক স্ট্রাইকিং পজিশনে তো বললাম রাহিমি। সো এটা আমার মনে হয় যে মরক্কোর যে স্টার্টিং ইলেভেন সেইটা হয়তো আমার কাছে মনে হয়েছে যে ইভেনচুয়ালি আফটার প্রেস কনফারেন্স আমি দেখলাম যে মরক্কোর কোচ আসলে বলেছে যে আমরা আমাদের পরবর্তী বিশ্বকাপে আমরা ভালো করব, ফ্রান্সকে হারাবো চায় না। রাইট, তারপর আমি বলবো যে ফ্রান্স ডিজার্ভিং উইন নাকি। একই কথা দিদির দেশেও একটু কনফিউজড। ওই স্টার্টিং ইলেভেনটা দেখে তিনিও কনফিউজড হয়েছিলেন। আই ওয়াজ এ লিটল সারপ্রাইজড বাই মরক্কো স্টার্টিং লাইন আপ, বাট আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড what they wanted to do, drawing our defenders out with a traditional striker and using pace on the wings. I have a lot of respect for the Morocco team. তিনি অনেক আশার বাণীও শুনিয়েছেন, মানে এই মরক্কো টিম যে ভবিষ্যতে ভালো করবে সেই ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন। আপনি দেখেন না, মরক্কো তো অলরেডি ইমপ্রুভ এ লট, মানে প্রচুর তারা ইমপ্রুভ করেছে। এবং মরক্কো তো আসলে এখন যার সাথেই খেলবে, অপোনেন্ট যেই হোক না কেন, মরক্কোকে সমীহ করে খেলতে হবে। হ্যাঁ, ইভেনচুয়ালি ফ্রান্সও কিন্তু মরক্কোকে, যেটা দিদিয়ার দেশম বলছে, হি ইজ ভেরি সারপ্রাইজ হয়েছে বিকজ সে মরক্কোকে কিন্তু অনেক সিরিয়াসলি নিয়েছে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তার গেম প্ল্যানও কিন্তু কিছু পরিবর্তন ছিল। হ্যাঁ, সে বার্কোলাকে স্টেট না করে ডিজে ডোয়েকে স্টেট করেছে, বিকজ ডিএনএকে যেন সে একটা ভালো সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, তো এইসব জায়গাগুলি কিন্তু সেও কনসার্ন ছিল। ইভেনচুয়ালি যদি দেখেন সে যেটা
করেছে যে রেবিওট এবং মানু কনেকে কিন্তু মানু কনেকে কিন্তু সে ওই সেন্ট্রালি জায়গাগুলি কিন্তু কখনোই সে মানে বেশি অ্যাটাকিং এ সে কিন্তু পার্টিসিপেট করতে দেয়নি। সো ওই পিভট মিডফিল্ডারদেরকে সবসময় ডিফেন্সিভ ব্লকটা মিডফিল্ড ব্লকটাকে কিন্তু সবসময় একটা কম্প্যাক্টনেস রাখার জন্য বলে দিয়েছে, যেভাবে ম্যাচটা দেখেছি। তো সেই জায়গা থেকে মরক্কো আমার কাছে মনে হয় না যে তারা পারবে না, ডেফিনেটলি পারবে, বিকজ তাদের ফুটবলের যে স্ট্রাকচার, তাদের ফুটবলের যে তারা ফুটবলকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছে, এই মরক্কো একসময় বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেটা হয়তো 30-এ না হতে বলে 34 হবে বা 38-এ গিয়ে হবে। একটা সময় এই মরক্কো আমার মনে হয় যে ডমিনেট করবে, বিকজ তাদের ফুটবলের পাইপলাইনটা এত স্ট্রং, যেটা আমরা তাদের স্কোয়াড গত স্কোয়াডের থেকে স্কোয়াডটা আরও স্ট্রং। সো এরকম আমার কাছে মনে হয় একটা সময় তারা গ্রাজুয়ালি সামনের দিকে যাবে। আমরা একটু রিফাত মাসুদের কথা শুনে আসি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে। রিফাত মাসুদ, এই কিলিয়ান এমবাপ্পেকে তো মনে হচ্ছে থামানোই যাচ্ছে না, কি হচ্ছে আসলে? কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে, কি করছে ফ্রান্স? What a performance again from Kylian এমবাপে। এখন কিলিয়ান এমবাপেকে ফ্রান্স সমর্থকেরা কি সেই মিশেল প্লাতিনি অথবা জিনেদিন জিদানের সঙ্গে তুলনা দেবেন না? আই নো জিনেদিন জিদানের পারফরমেন্স বিশ্বকাপে আসলে কি, 98 বিশ্বকাপ সরাসরি জেতাতে অবদান রাখা, 2006-এ ওই দলটাকে ফাইনাল অবধি নিয়ে যাওয়া, তারপর তো হয়তো ফ্রান্স বিশ্বকাপ জিততো, তারপরে তার ওই ঢুসকাণ্ড বা সব কিছু। কিন্তু কিলিয়ান এমবাপে কি তাদেরকে ছাপিয়ে যাচ্ছেন? না, টানা তৃতীয় বিশ্বকাপ চলছে, তো প্রতিটা বিশ্বকাপে মনে হচ্ছে আগের বিশ্বকাপ থেকে তিনি ভালো করছেন। 18 বছর বয়সে কিলিয়ান এমবাপে যেরকম ছিলেন, এরপরে আরেকটু বড় হয়ে আমরা আরও মানে অন্যরকম কিলিয়ান এমবাপেকে দেখলাম, তাই না? এবং দেখার ওপরেই আছে। এই ম্যাচটায় ডেডলকটা ভাঙার আগ পর্যন্ত কিলিয়ান এমবাপেই চাপে রেখেছিলেন, পেনাল্টিটা যদি কনভার্ট করতে পারতেন। কিন্তু একটু মনে করিয়ে দেই যে ইয়াসিন বোনোর আসলে টাই ব্রেকার বা পেনাল্টি স্পট থেকে বা পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে রেকর্ড এত সমৃদ্ধ যে তার সামনে দাঁড়ালে যে কেউ একটু ধাঁধায় পড়ে যেতে পারেন। এটা খুবই ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক, এবং কিলিয়ান এমবাপের ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। পেনাল্টি মিস করলেন এতদিন পরে জাতীয় দলের হয়ে, তারপরে সেকেন্ড হাফে ওই রকম একটা পারফরমেন্স, ওই রকম একটা গোল। শুধুমাত্র প্রথম গোলটা না, আমার কাছে মনে হয় দ্বিতীয় গোলেও তার একটা বড় অবদান আছে, যেখান থেকে তিনি স্পেস তৈরি করে দিয়ে গেলেন। যদিও তার ইনজুরি, যেমনটা দিদির দেশে জানাচ্ছেন যে কিছুটা অ্যাঙ্কেল ইনজুরি আছে, কিন্তু অত সিরিয়াস কিছু নয়। এটা ফ্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা তো এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলেছে। এখন তাদের লক্ষ্য স্পেন বা বেলজিয়াম, যেই ম্যাচটাই হোক না কেন, ডালাসে যে সেমিফাইনালটা হবে। ফ্রান্স এত দূর এসে মাত্র বিশ্বকাপ জয় থেকে 2টো ম্যাচ দূরে। ফ্রান্সকে বিশ্বকাপের আগে লোকে ফেভারিট ধরছিলেন, এবং কেন ফেভারিট ধরা হচ্ছে তার প্রমাণ ফ্রান্সের এই টিমটা রাখছে। ফ্রান্স এই ম্যাচে বরং আমার কাছে মনে হয় তাদের আগের পারফরমেন্সকেও ছাড়িয়েছে। মানে পারাগুয়ের সঙ্গে ফ্রান্সের খেলতে কষ্ট পেয়েছে, পারাগুয়ের সঙ্গে ফ্রান্স আক্রমণে গেছে একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে এরপর থেমেছে, কিন্তু মরক্কোর সঙ্গে সেটা হয় নাই, কারণ মরক্কো ফুটবলটাই খেলতে চেয়েছে, মানে অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছে। ফ্রান্স সেই কারণে একের পর এক আক্রমণে উঠতে পেরেছে। আপনি মিকেল অলিজের ওই পাস থেকে কিলিয়ান এমবাপ্পের চেষ্টা দেখুন, যেটা অফসাইড ট্র্যাপে আটকা পড়েছে, বা এই ধরনের অপরচুনিটিস তারা ক্রিয়েট করেই যাচ্ছে। এবং এরপরে তো আসলে সুয়েমিনি আরও ফিট হবেন, বা সামনের দিকে আমরা আরও প্লেয়ারদের পারফরমেন্স দেখতে পাবো। ফ্রান্সের ব্যাক লাইন সেট হয়ে গেছে। বিশ্বকাপের শুরুতে আমরা জানতাম না যে লেফট ব্যাক কে, আমরা এখন জানি লেফট ব্যাক হয়তো লুকাস দি নিয়েই খেলবেন, রাইট ব্যাক কুন্দেই খেলবেন। সেই ব্যাপারগুলো এখন পুরোপুরি সেটেল হয়ে গেছে। একটা বিশ্বকাপ যে দলটা জেতে, তাদের যেটা হয় যে টুর্নামেন্ট যত প্রোগ্রেস করে তারা আসলে তাদের প্রশ্নগুলোর জবাব খুঁজে পেতে থাকে, এবং কিলিয়ান এমবাপে যখন উত্তর পাওয়া যাচ্ছে না তখন সেটাও বের করে নিচ্ছেন। দিস টিম লুকস আনবিটেবল, অলদো স্পেন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে বলে আমি বিশ্বাস করি বিশ্বকাপে। এখন স্পেন না বেলজিয়াম তা আমি জানি না। ফ্রান্সের এই পারফরমেন্স আমি একটু অবাক হই নেই। মরক্কোর সঙ্গে ফ্রান্স যদি বিশ্বকাপে খেলে, এইভাবেই টুর্নামেন্টে খেলা থাকে, তাহলে আমার মনে হয় যে ফ্রান্স এই ম্যাচগুলো বেশিরভাগ ক্ষেত্রে জিতবে। মরক্কোর ব্যাপারটা একটু বলি, মরক্কো আসলে আনলাকি, ওদের সামর্থ্য আসলে এইটুকুই। মানে ফ্রান্স না হয়ে এখানে যদি অন্য কোনো দল হতো, মরক্কো টুর্নামেন্টে আরও বেশি প্রোগ্রেস করতো। 2টা বিশ্বকাপে একই জিনিস, 2-0 এবং পারফরমেন্সও প্রায় কাছাকাছি, এইরকমই ওই একই জিনিস আমরা আরও একবার দেখলাম মরক্কোর কাছ থেকে। এবং মরক্কো ম্যাচটা যখন শেষ করেছে তখন তারা পুরো দল এক হয়ে একটা ছোটোখাটো বৈঠক মতো করলো, এরপর তারা মাঠ ছাড়লো। আমার মনে হয় মরক্কোর এর বাইরে আর দেওয়ার কী বা ছিল। মরক্কো টুর্নামেন্টে তারা যা দেখানোর তা দেখিয়েছে, দারুণ প্রত্যাশা ছিল দলটাকে কেন্দ্র করে। ব্রাজিলের বিপক্ষে সেই পারফরমেন্সটার কথা চিন্তা করুন, নেদারল্যান্ডসের সঙ্গে নকআউট পর্বে বারবার ফিরে আসার সেই স্পৃহার কথা ভাবুন, অথবা ধরেন ক্যানাডার সঙ্গে তাদেরকে হারিয়ে দেওয়া। টুর্নামেন্টে কখনোই এমন মনে হয় না যে তারা 2 হাফে খুব দুর্দান্ত ফুটবল খেলেছে, এমনটা মরক্কোর কাছ থেকে প্রত্যাশা করা আমার কাছে মনে হয় যে একটু বাড়াবাড়ি ছিল। এবং মরক্কোর আফ্রিকার
মানে ফুটবলে যে পারফরমেন্স, সেটা আফ্রিকা কাপ অফ নেশনস হতে পারে, সেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হতে পারে, আপনি আফকনের ফাইনালটা আরেকবার দেখতে পারেন সেনেগালের সঙ্গে। এমন আসলে খুব কমই হয় মরক্কো যখন থ্রু আউট দ্য ম্যাচ ফুল 90 মিনিটস আসলে একই তালে খেলে। সো আপনি যখন ফ্রান্সের মোকাবেলা করবেন তখন আপনি 90 মিনিটস যদি একই তালে না খেলতে পারেন এবং আপনি একটা পেনাল্টি সেভ করেছেন, একটা সুযোগ আপনার অন্যরা মিস মানে প্রতিপক্ষ মিস করেছে, এরপরে আপনি যদি আসলে সুযোগ তৈরি করে একটা গোল না করে বসতে পারেন তাহলে আপনার জন্য মুশকিল। এবং মানে সবচেয়ে বড় মিসিংটা মরক্কোর ছিল ইসমাইল সাইবারের না থাকাটা। মানে বিগ ম্যাচে বিগ প্লেয়ার তারা মিস করছে। আপনি আপনার টুর্নামেন্টে টপ স্কোরারকে ছাড়া আসলে এই ধরনের ম্যাচে ফাইটটা করবেন কি করে? সাইবারের নামটারই একটা কদর ছিল এই বিশ্বকাপে, সেইটা ফ্রান্সকে হয়তো ধাঁধায় ফেলতে পারতো, এবং সেটা না থাকা মরক্কোকে ম্যাচের আগেই ছিটকে দিয়েছিল, এবং ম্যাচের পরের যে রেজাল্ট তাতে আসলে আমি একটু অবাক হইনি। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। আমার মনে হয় একেবারে দ্যাটস ইট, আমরা পুরোপুরি র্যাপ করে ফেলেছি ফ্রান্স আর মরক্কোর ম্যাচটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.